এখতিয়ার দেওয়া হয়েছে। এটা খুবই উল্লেখযোগ্য বিধান সংযোজন করা হয়েছে। গুম প্রতিরোধ, প্রতিকার এবং গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইন সহ মানবাধিকার সংরক্ষণমূলক যে কোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনকে প্রদানের সুযোগ রাখা হয়েছে। আমরা আজকে গুমের যে আইনটা ছিল সেটা আজকে আমরা ফাইনালাইজ করতে পারি নাই, দু একটা আরও সাজেশন আসছে, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ সেটা হয়ে যাবে। তো গুম কমিশনে ওখানে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, এটা আসলে আলাদা করে আমরা গুম কমিশন করব না, মানবাধিকার কমিশনই ওই দায়িত্বটা পালন করবে। এছাড়াও অন্য কোনো আইনে, যেমন ধরেন হেফাজতে মৃত্যুর সংক্রান্ত যে আইন আছে, সেই আইনে যদি আমরা কোনো পরিবর্তন এনে বলি যে না এগুলি মানবাধিকার কমিশন সেটাকে তদন্ত করবে, সেরকম ব্যবস্থাও রাখা হয়েছে, সুযোগটা অবারিত রাখা হয়েছে। আর কমিশনের আদেশ প্রতিপালনকে বাধ্যতামূলক করা হয়েছে। এটাই ছিল মোটামুটি একটা উল্লেখযোগ্য ইয়েগুলো, আইনগত বিধানগুলো। এছাড়া আপনার আচ্ছা না মানব ছিল মানবঙ্গ যেটা ওইটা হচ্ছে আচ্ছা। আরেকটা গুরুত্বপূর্ণ আইন করা হয়েছে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025। আপনারা জানেন যে আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হোক বা অন্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করতে গেলে আমাদের প্রচলিত আইনে রয়েছে যে পরিবারের সদস্যরা শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবে। তো আমরা দেখতাম প্রায়োগিক ক্ষেত্রে যেটা হতো, অন্য কোনো দেশে গিয়ে পরিবারের সদস্যদের বাইরেও টাকা পয়সা দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দান যারা করবে তাদের থেকে টাকা পয়সা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ সংস্থাপনের চেষ্টা করা হতো। তো আমরা এইটার থেকে দূর থাকার জন্য শুধু পরিবারের সদস্য না, যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যাদের সাথে, এটা আমরা একটু ব্যাখ্যা করে বলবো, তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায়, সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি। অর্থাৎ যারা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সংযোজনের জন্য যাদেরকে বিদেশে যেতে হতো, তারা বাংলাদেশেই এখন আপনার প্রচলিত আইনের মধ্য থেকে এই কাজটা করার সুযোগ পাবেন। আশা করি এতে এই ধরনের আপনার ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সাশ্রয় হবে, মানুষেরও অনেক ভোগান্তির হ্রাস পাবে। এছাড়া আজকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আপনারা জানেন যে আমাদের যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, গণহত্যার দায়ে যার বিচার হচ্ছে, ওনার যে বাসভবন যেটা উনি ব্যবহার করতেন সেটাকে জুলাই জাদুঘর হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা একটা সেপারেট জাদুঘর হবে, এটা আমাদের জাতীয় জাদুঘরের কোনো শাখা প্রশাসন হবে না। এটার গুরুত্ব এবং এটার আবেদন বিবেচনা করে এটাকে সম্পূর্ণ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠানের হিসেবে গড়ে তোলার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছে। এবং এই অধ্যাদেশের আলোকে এই জুলাই জাদুঘরের শাখা জাদুঘরও, আমরা আয়নাঘর নামে পরিচিত বিভিন্ন জায়গা আছে, সেখানে শাখা জাদুঘর হিসাবেও জুলাই জাদুঘর এক্সটেন্ড করতে পারবে, এই ধরনের সুযোগ রাখা হয়েছে। মোটামুটি আইনগত পরিবর্তনটাই ছিল, এটার বাইরে অন্য যে সকল সিদ্ধান্ত হয়েছে আমি একটু শফিককে অনুরোধ করবো বলার জন্য। আজকে আরো কয়েকটা বিষয়ে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যে স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ 2025-এর গত সপ্তাহে এটা নীতিগত অনুমোদন হয়েছিল, আজকে এটা চূড়ান্ত অনুমোদন হয়েছে। সেখানে নতুন যেটা ইনক্লুড হয়েছে যে সেইখানে যে কমিটিগুলো হবে সেখানে হেলথ মিনিস্ট্রি এবং আরও একটা কালচারাল মিনিস্ট্রি এটার প্রতিনিধি থাকবেন। আর একটা হচ্ছে যে সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এর ফলে এই প্রতিষ্ঠানগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে নিয়োগ প্রক্রিয়ায় এন্ট্রি এজটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে 40 এবং কারো ক্ষেত্রে 45ও আছে। তো তাদের যেই এজ লিমিটটা আগে আপনারা জানেন যে 30 থেকে 32 করা হয়েছে বিসিএস এর ক্ষেত্রে, বাট এই যে প্রতিষ্ঠানগুলোর যে চাকরির ক্ষেত্রে যে এন্ট্রি এজ সেটা সমুন্নত থাকবে, একই মানে তাদের ক্ষেত্রে আর কোনো লিগাল চেঞ্জ হবে না। আর জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা ব্যয়ের প্রকল্প পদ্ধতির বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং জানানো হয়েছে যে এখনো পর্যন্ত 65 জন বাইরে চিকিৎসা নিচ্ছেন এবং সর্বোচ্চ একজনের পিছনে অনেক যা খরচ হয়েছে তার মধ্যে সর্বোচ্চ একজনের পিছনে 8 কোটি টাকা খরচ হয়েছে এবং এইটা তারা যতদিন বাইরে আছেন তাদের ব্যয় এই গভর্নমেন্ট ব্যয় বহন করবেন। আর আজকে
জাতীয় বন নীতি 2025-এর অনুমোদন হয়েছে এবং এর ফলে যেটা হচ্ছে যে বন আগে যেটা ছিল যে বন ছিল রিসোর্স এক্সট্রাকশনের একটা জায়গা, সেই জায়গায় এখন এটা চেঞ্জ হয়ে যেটা হবে যে বন হবে আমাদের ক্লাইমেট প্রিজার্ভেশন, এটা প্রিজার্ভেশনের একটা বাট খুব বেশি যে বনে আমরা অ্যাকোরেজ যে বাড়াতে পারবো না, বাট এটার এই পলিসির আওতায় থাকবে হচ্ছে যে আমাদের ন্যাশনাল যে ট্রি কাভারেজ ডাজন্ট মিন যে আমাদের বনের কাভারেজ, ট্রি কাভারেজ এখন আছে হচ্ছে 24%, সেটাকে নিয়ে যাওয়া হবে 27% ইন এক দশকে। এছাড়া বনের অন্যান্য অনেক বিষয়গুলো এটার কিছু কিছু চেঞ্জ আসছে, আপনারা এটা সব কপি পেয়ে যাবেন এই মন্ত্রণালয়ে যোগাযোগ করলে ওরা আরো আপনাদেরকে ডিটেইলস জানাতে পারবে। লাস্ট একটা বিষয় আছে, এটা স্যারের বিষয়, স্যারই এটা বলবেন। কোনটা? এগ্রিমেন্ট অন সৌদি আরব। ও আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা আমি আগে বলেছিলাম, বাংলাদেশের সাথে আপনারা জানেন সৌদি আরবে প্রায় 35 থেকে 40 লক্ষ বাংলাদেশি কাজ করেন। তো ওইখানে ওনারা অনেকেই বেশ দুরবস্থার মধ্যে থাকেন। তো আমরা খুব চেষ্টা করে সৌদি আরবের সাথে একটা এগ্রিমেন্ট করতে পেরেছি। এতদিন কোনো এগ্রিমেন্ট ছিল না, এখন এগ্রিমেন্ট করার কারণে আশা করি প্রবাসী যারা সৌদি আরবে শ্রমিক যারা আছেন, প্রবাসী ভাইরা যারা আছেন, ওনারা আইনগত প্রোটেকশন পাবেন ওনাদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে, বা যদি ঠিকমতো বেতন না পান, এছাড়া কল্যাণমূলক পদক্ষেপের ক্ষেত্রে, বা ওনারা যদি কেউ দেশে চলে আসতে চান, এইসব ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করা হয়েছে, প্রোটেকশনটা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এমনকি এমপ্লয়ার যারা আছে, সৌদি এমপ্লয়ার, তাদের যদি কোনো ঘাপলা থাকে, তাদের যদি কোনো ত্রুটি থাকে অনেক ক্ষেত্রে আপনারা জানেন, সেক্ষেত্রে দায় নির্ধারণের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের খুব আনন্দের সাথে বলি, এই আমাদের উপমহাদেশের দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশের সাথে সৌদি আরব এই ধরনের একটি চুক্তি করলো, এবং এই চুক্তির জন্য আগেও বহু চেষ্টা হয়েছিল, আমাদের সরকারের আমলে এটা হয়েছে। আশা করি এটা অন্তত সৌদি আরবে যারা শ্রমিকরা আছেন ওনাদের কল্যাণ এবং ওনাদের অধিকার রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার, প্রশ্নটা একটু বাইরে বলতে চাই, আজকে এই উপদেষ্টা